বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি আজকে যারা এইচএসসি এক্সাম অথবা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার তাদের উদ্দেশ্যে বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণের একটা লেকচার সেদিন দিয়েছিলাম মফালা উচ্চারণের, যেটা এবারে এইচএসসি পরীক্ষার জন্যে এবং যারা এবার টেস্ট পরীক্ষা দিবা তাদের জন্যে ইম্পর্টেন্ট। আমাদের এইচএসসি যারা এবার পরীক্ষা দিবা তাদের ম্যাক্সিমাম কলেজই 2 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। বিধায় আমি আজকে যারা টেস্ট পরীক্ষা দিবা এবং যারা ফার্স্ট ইয়ার তাদের উদ্দেশ্যে আমি উচ্চারণ চ্যাপ্টারের এ ধ্বনি উচ্চারণের আজকের আলোচনা করব। এ ধ্বনি বিশেষ করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখনো ভর্তি পরীক্ষা দিবে, যেমন সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, গুচ্ছের পরীক্ষা আছে, 7 কলেজের পরীক্ষা আছে এবং বিভিন্ন জব সলিউশন পরীক্ষায় গ্রামার থেকে প্রশ্ন আসে। তাদের সবার উদ্দেশ্যে আমি এ ধ্বনি উচ্চারণের আজকে আলোচনা করব। যারা আমার লেকচারটা শুনতে আছো এবং যারা শুনবে তাদেরকে বলবো, আমার লেকচারটা শোনার আগে হোয়াইট বোর্ডের দিকে সুন্দরভাবে তাকাবে। কারণ অনেক ছাত্রকেই আমি দেখেছি, ছাত্রকেও দেখেছি বাংলা সেকেন্ড পেপার মুখস্থ করে। এটা এক ধরনের বোকামি, এটা এক ধরনের বুদ্ধিহীনতার কাজ। বাংলা সেকেন্ড পেপার জিনিসটা মুখস্থ করার বিষয় নয়, এটা হলো একেবারে টেকনিক, কৌশল বুঝতে হবে। যারা আমার সামনে আসো এবং যারা আমার ভিডিও দেখবে বা শুনবে, সুন্দর করে শোনো। তোমার ইন্টারে উচ্চারণ থেকে একটা প্রশ্ন আসবে, সেটা পাস মার্ক, এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় এটা উচ্চারণ থেকে নির্ণয় আসে। বিদায় এখন ভালো করে আমার লেকচারটা শুনবে। আমরা জানি এ মানি একার। আমরা স্বরধ্বনি জানি 11টা। স্বরধ্বনি 11টার ভিতরে স্বরেয়া, স্বরেয়া মানি আকার, রস্বই মানি রসিকার, দীর্ঘই মানি দিগিকার, রস্যু মানি রসুকার, দীর্ঘ মানি দিগুকার, এ মানি একার। আজকের আমার আলোচনা বিষয় হলো এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। যারা আমার সামনে আছে তারা অনেক ভালো কলেজের ভালো স্টুডেন্ট। তাদের উদ্দেশ্যে বলি, তোমরা হোয়াইট বোর্ডের দিকে সুন্দরভাবে তাকাও। এখানে এ মানি এ ধ্বনি মানি এ, অর্থাৎ আমাদের প্রশ্নটা হলো এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। অর্থাৎ আমরা জানি যেটার উচ্চারণ ঠিক থাকবে সেটাকে গ্রামারের ভাষায় বলা হয় সংবৃত, সংবৃত। আর যেটার উচ্চারণ ঠিক থাকবে না সেটা হলো বিবৃত। এখন আমার আজকে প্রশ্ন হলো, এ ধ্বনিটা কোনখানে উচ্চারণে ঠিক থাকবে আর কোনখানে ঠিক থাকবে না। এটা আমাদের বাংলা ব্যাকরণের যতগুলো ব্যাকরণ আছে
হায়াত মাহমুদ বলো, অক্ষরবৃত্ত বলো, রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বলো, এবং আমাদের বাংলাদেশে যত ব্যাকরণ রয়েছে সবারই থিম এক, সবারই আলোচনা এক। এখানে এ ধ্বনি উচ্চারণের কোনখানে এটা উচ্চারণ হবে আর কোনখানে হবে না, এরকম 5টা তোমার আসবে। তুমি যখন সংবৃত লিখবা আগে সূত্র লিখবা, তারপরে সূত্র লেগে উদাহরণ দিবা। যদি উদাহরণ না দাও তাহলে এক্সামে তোমার পরীক্ষক তোমাকে হাফ নম্বর দিবে, কারণ তুমি যে উদাহরণটা লিখবা ওটাই সূত্রের সাথে অ্যাড হতে হবে, মিলতে হবে। এখন আমি এ ধ্বনি উচ্চারণের প্রথম নিয়মটা সুন্দর করে বলি। 1 নম্বর, যারা আমার কণ্ঠ শুনবে এবং যারা একেবারে ডাইরেক্ট আছো ভালো করে হোয়াইট বোর্ডের দিকে তাকাও। প্রথমে আমি বলছি, এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে যদি এ ধ্বনি থাকে তাহলে ওই এ ধ্বনির উচ্চারণটা সংবৃত মানে উচ্চারণটা ঠিক থাকবে, মানে এ উচ্চারণটা এ হবে, এ হবে না। আরো ক্লিয়ার জন্য বলছি, 1 নম্বর সূত্র বলছি, এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে যদি এ ধ্বনি থাকে তাহলে ওই এ ধ্বনির উচ্চারণটা সংবৃত মানে ঠিক থাকবে। এবার দেখো তুমি, আমি এখানে বলতে আছি আবার প্র্যাকটিক্যাল বোঝার জন্য। প্রথম হইতে হবে সর্বনাম, তারপর হইতে হবে ওই সর্বনামটা এক অক্ষরের, এরপরে ওই সর্বনামে যদি এ ধ্বনি থাকে এ, তাহলে ওটার এ উচ্চারণ ঠিক থাকবে। প্রিয় ছাত্রছাত্রীরা হোয়াইট বোর্ডের দিকে তাকাও। এই সে দেখো, সেটা সর্বনাম, সেটা এক অক্ষরের সর্বনাম, এটার মধ্যে এ ধ্বনি আছে, এটার মধ্যে এ ধ্বনি আছে। এই এক অক্ষরের সর্বনাম হওয়ার কারণে এই এ ধ্বনিটা উচ্চারণ ঠিক থাকবে, এখানে এ হবে, এখানে এ হবে, এ হবে না। আরো ক্লিয়ারলি বলছি প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো করে 5টার মধ্যে একটা কিন্তু বলেছি। নিয়ম হলো, প্রথম হইতে হবে সর্বনাম, তারপর হইতে হবে ওই সর্বনামটা এক অক্ষরের এবং ওটার মধ্যে যদি এ ধ্বনি থাকে তাহলে ওটার এ ধ্বনিটা উচ্চারণে ঠিক থাকবে, মানে এ হবে। তাকাও হোয়াইট বোর্ডের দিকে, যেমন এখানে লিখেছি কে, 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 কেটা হলো সর্বনাম। তাকাও, কেটা হলো সর্বনাম, কেটা হলো এক অক্ষরে, কেটা হলো এক অক্ষরে এবং এটার মধ্যে এ ধ্বনি আছে, বিদায় এখানে কে হবে, কে হবে না, এখানে সে হবে, সে হবে না। আরো প্রিয় ছাত্রছাত্রীরা আরো একটু তাকাও, নিয়মটা বলছি। এখানে সেটা সর্বনাম, সেটা সর্বনাম, এই সেটা হলো এক অক্ষরের সর্বনাম, এক অক্ষরের সর্বনাম, এটার মধ্যে এ ধ্বনি আছে, বিদায় সেটা সেই হবে। কেটা সর্বনাম এক অক্ষর, এটার মধ্যে এ ধ্বনি আছে, এখানে কেই হবে। আরো একটা দেখো, যেটাও সর্বনাম, এক অক্ষরের সর্বনাম, এখানে এ ধ্বনি আছে, এটাও ঠিক থাকবে। তাহলে আমরা এখন সুন্দরভাবে ক্লিয়ারলি ভাবে নিয়মটা বলি। এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে যদি এ ধ্বনি থাকে তাহলে ওই এ ধ্বনির উচ্চারণটা ঠিক থাকবে, ঠিক থাকবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার বুঝাবার জন্য আমি বারবার রিপিট করে বারবার বোঝাচ্ছি। অর্থাৎ প্রথম হইতে হবে সর্বনাম, তারপর হইতে হবে এক অক্ষর এবং ওটার ভিতরে এ ধ্বনি থাকলে ওই এ ধ্বনির উচ্চারণটা সংবৃত মানে ঠিক থাকবে। তাহলে আমরা প্রথম যে নিয়মটা জানলাম, এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে এ ধ্বনি থাকলে ওই এ ধ্বনির উচ্চারণটা ঠিক থাকবে। হয়তোবা প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বুঝতে আর মনে হয় কষ্ট হবে না, আমি একটা কথা বারবারই হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে বলছি। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা দ্বিতীয় নম্বরে একটা বোঝাচ্ছি, কোনখানে
এখানে এ ধ্বনি উচ্চারণ ঠিক থাকবে না এবং ঠিক থাকবে। প্রথমটা কিন্তু আমরা বলছি ঠিক থাকবে না, ঠিক থাকবে। প্রথমটা বলছি ঠিক থাকবে। এবার দেখো দ্বিতীয় নাম্বার বলছি, দেখো আমি লিখছি এক, তাকাও সবাই, এক লিখছি, এক এক, কিন্তু উচ্চারণে কিন্তু বলি এক। আমি লিখছি কেন, কিন্তু উচ্চারণে কিন্তু বলি কেন। আবারও তাকাও, দ্বিতীয় নম্বর নিয়মটা বলছি, আমি হোয়াইট বোর্ডের দিকে তাকাও, আমি লিখছি এক এক, বলি কিন্তু এক। আমি লিখছি কেন, বলি কিন্তু কেন। এবার দেখো দ্বিতীয় নম্বরে যেটা বলছি, এটার মধ্যে এ ধ্বনির উচ্চারণ ঠিক নাই, সংবৃত নয়, বিবৃত, বিকৃত, মানে ঠিক থাকবে না। তাকাও এখানে, এখানে দেখো স্বরে আছে, দেখছো স্বরে আছে, দেখছো স্বরে আছে, দেখছো এ, এরপর ক আছে, ক মানে অ, মানে এ ধ্বনির পরে অ আছে। আবার দেখো কে, কে তে এ আছে, ন মানে অ আছে। এখানে নিয়ম হলো, যদি কোনো শব্দ বা পদের শুরুতে এ ধ্বনি থাকে, তারপরে অ অথবা আ থাকে, অ মানে স্বর অধ্বনি বা আধ্বনি থাকে, তাহলে ওই এর উচ্চারণটা ঠিক থাকবে না, মানে বিবৃত। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই কিন্তু বুঝো না। যেমন লিখেছি এক এক, এটা শুরুতে আছে এ ধ্বনি, তারপরে আছে অ, এইজন্য একে এক না হয়ে হয়েছে এক। কেন, শুরুতে আছে এ, এরপর আছে অ, এজন্য হয়েছে কেন নয় কেন, মানে এই উচ্চারণটা ঠিক নেই। এবার আমি ক্লিয়ারলি বলি, যদি কোনো শব্দের শুরুতে এ ধ্বনি থাকে, তারপরে যদি অ অথবা আ থাকে, তবে এখানে আমি অটাই দেই, তোমাকে বুঝাচ্ছি। যদি কোনো শব্দের শুরুতে এ ধ্বনি থাকে, ওই এ ধ্বনির পরে যদি অ এবং আ, অধ্বনি বা আধ্বনি থাকে, তাহলে ওই এ ধ্বনির উচ্চারণটা সংবৃত, মানে ঠিক থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আবার বুঝো, দেখো এক, তাকাও এখানে এক, এখানে আছে স্বরে এ, এরপরে আছে অ, কিন্তু আমরা কিন্তু এক কই না, আমরা বলি এক এক, উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে। এখানে কেন, এখানে আছে এ, এরপরে আছে অ, ন ন অ, আমরা কিন্তু কেন বলি না, কেন বলি। তাহলে এবার আবার বুঝো, দ্বিতীয় নম্বর সূত্র, যদি কোনো শব্দ বা পদের শুরুতে এ ধ্বনি থাকে, এ ধ্বনির পরে যদি অ এবং আ থাকে, তাহলে ওই এ ধ্বনির উচ্চারণটা এ হবে না, আ উচ্চারণ হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আমার কাছে অফলাইনে ক্লাস করতে আসো, লিখে রাখতে পারো অথবা হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আবার দেখো, আবার বুঝো, এখানে এক লিখছি, উচ্চারণে হয়েছে এক, দেখেছো এক। এখানে কেন লিখেছি, উচ্চারণে হয়েছে কেন। এর কারণটা কি, এখানে আমার প্রথমে এ ধ্বনি আছে, এ ধ্বনির পরে আছে স্বর, এই স্বরের কারণে উচ্চারণটা এক হয়েছে। এখানে এ ধ্বনি আছে, এরপরে উচ্চারণটা, এরপরে অ আছে, এই কারণে উচ্চারণটা ঠিক নেই। প্রিয় ছাত্র ছাত্রীরা, যারা আমার ভিডিওটা দেখবে এবং শুনবে, যারা অফলাইনে আছো, তারাও ভালো করে শুনবে। অর্থাৎ এখানে আমি যে সূত্রটা তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা হলো, এ ধ্বনির পরে যদি স্বরআ এবং স্বরেআ থাকে, তাহলে ওই এ ধ্বনির উচ্চারণটা ঠিক থাকবে না, মানে এ না হইয়া এ উচ্চারণ হবে। হয়তো তোমাদের কাছে বুঝতে আর বাকি নেই, যেহেতু আমরা যারা ইন্টারে পড়ি, যারা বিভিন্ন জব সলিউশনের পরীক্ষা দেব, তারা তো অত নরমাল স্টুডেন্ট না, সবাই ভালো স্টুডেন্ট, বিধায় তোমাদের দুটো নিয়ম আমি বলে ফেলেছি। একটা নিয়ম শেষ, দুটো নিয়ম শেষ।
এবার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সামনে তৃতীয় নম্বর একটা নিয়ম বলছি, আগে বুঝবা। দেখো দেখো আগে আমি লিখছি নেংটা নেংটা টেংরা নেংটা টেংরা। দেখো নেংটা টেংরা, এখানেও এ ধ্বনির উচ্চারণটা ঠিক, এখানেও এ ধ্বনির উচ্চারণটা ঠিক। আবারও ভালো করে বুঝো, নেংটা টেংরা নেংটা টেংরা, এখানেও এটা ঠিক আছে, এখানেও এটা ঠিক আছে। কারণটা কি? এখানে দেখো বা বলতে আছে আমাদের বৈয়াকরণগণ, আমাদের ব্যাকরণবিদগণ, যারা বাংলাকে নিয়ে গবেষণা করে, যারা বাংলাকে নিয়ে রিসার্চ করে, যারা বাংলাকে নিয়ে বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম নতুনত্ব বের করতে চেষ্টা করে, তারা আমাদের সামনে যে সূত্রটা তুলে ধরেছে সেটা হলো, দেখো, যদি কোনো শব্দ বা পদে শুরুতে এ ধ্বনি থাকে, এ ধ্বনি, তারপরে অনেশ্বর অথবা উম থাকে, অনেশ্বর অনেশ্বর এবং উম থাকে। আমরা কিন্তু এখন অনেশ্বর বিসর্গ ভুলে যাচ্ছি, অনেশ্বর এবং উম থাকে। তাহলে ওই অনেশ্বরের কারণে, উমের কারণে এ ধ্বনির উচ্চারণটা ঠিক থাকবে না। নেমটা টেংরা, দেখো এখানে আছে এ ধ্বনি, দেখছো এখানে আছে এ ধ্বনি, এরপরে আছে অনেশ্বর, এখানে নেংটা না বলে, এখানে আমার আবার বুঝো কিন্তু নেংটা হচ্ছে না, ন্যাংটা করছি, টেংরা হচ্ছে না, ট্যাংরা হচ্ছে। আবার বুঝো, আবার বুঝো, যদি কোন শব্দ বা পদের শুরুতে এ ধ্বনি থাকে, এ ধ্বনির পরে যদি অনেশ্বর অথবা উম থাকে, তাহলে ওই এ ধ্বনির উচ্চারণটা ঠিক থাকবে না। আমরা নেংটা বলি না, ন্যাংটা বলি, আমরা টেংরা বলি না, ট্যাংরা বলি, আমরা লেংরা বলি না, ল্যাংরা বলি। প্রিয় ছাত্রছাত্রীরা আবার শোনো, যদি কোনো শব্দ বা পদের শুরুতে এ ধ্বনি থাকে, ওই এ ধ্বনির পরে যদি অনেশ্বর এবং উম থাকে, অনেশ্বর অথবা উম থাকে, অনেশ্বর অথবা উম থাকে, তাহলে ওই এ ধ্বনির উচ্চারণটা কোনোভাবেই ঠিক থাকবে না। ওখানে এ ধ্বনি ঠিক থাকবে না, ন্যাংটা হবে না, ন্যাংটা হয়, লেংরা হবে না, ল্যাংরা হয়, টিংরা হবে না, ট্যাংরা হয়। প্রিয় ছাত্র ছাত্রীরা, আবার তোমাদেরকে বুঝাবার জন্য একটু তাকাও, এখানে নেংটা, এখানে টেংরা, এখানে লেংরা, কোনোটাই কিন্তু এ ধ্বনির উচ্চারণটা ঠিক নাই। কারণটা কি? এখানে সূত্র হলো এ ধ্বনির পরে এখানে অনেশ্বর আছে, এ ধ্বনির পরে অনেশ্বর আছে। আমাদের সূত্রটা হলো এ ধ্বনির পরে যদি অনেশ্বর এবং উম থাকে, অনেশ্বর এবং উম থাকে, তাহলে ওই এ ধ্বনির উচ্চারণটা ঠিক থাকবে না। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমরাও দেখেছো, প্রশ্ন ব্যাংকে আমিও দেখি, ওখানে কিন্তু আমাদের এমসিকিউ গুলো এভাবে আসে, দেওয়া থাকে যে নেংটা টেংরা কিসের কারণে উচ্চারণটা চেঞ্জ হইল। ওখানে নিচে লেখা, উপরে লেখা থাকে চারটার মধ্যে, যেমন লেখা থাকে আদ্য এর পরে অনেশ্বর উম থাকলে ওটা চেঞ্জ হয়, এই নিয়মটা লেখা থাকে। কিন্তু ওরকম সরাসরি এমসিকিউ এর মত মুখস্থ টাইপে থাকে না। আমরা তিনটা শিখলাম। এবার চতুর্থ নাম্বার, ভালো করে দেখবা। আমরা একটা ভিডিওতে আমি ছেড়েছিলাম প্রকৃতি প্রত্যয়, তারপর এখানে একটু না বললেই হয় না, শব্দের শুরুতে বসে উপসর্গ, শব্দ বা পদের মধ্যে বসে অনুসর্গ এবং যোজক, আর শব্দ বা পদের শেষে সবসময় প্রত্যয় বসে। প্রত্যয়ের কোনো নিজস্বতা নেই, প্রত্যয় অন্যের উপরে নির্ভর। আমি কিন্তু উচ্চারণ করাচ্ছি, কিন্তু এখানে প্রত্যয় রিলেটেড। আমরা সবাই জানি গ্রামার রসুন পেঁয়াজের মতো এক জায়গায় কোষ থাকে। এখানে আমি যেটা দেখছি, দেখো আমি লিখছি, এখানে দেখো
বেলা, এখানে বলি কিন্তু বেলা, লেখছি ঠেলা, বলি কিন্তু ঠেলা। এখানে প্রিয় ছাত্র ছাত্রীরা তাকাও, এখানে এখানে বেলা, বেল যোগ আ, অর্থাৎ এখানে এর পরে আ প্রত্যয় হয়েছে। এ ধ্বনির পরে যদি আ প্রত্যয় যুক্ত হয় তাহলে সে এ ধ্বনির উচ্চারণটা ঠিক থাকে না। বেলা, এখানে আ প্রত্যয় আছে হয়েছে বা, বেলা না বে, বেলা। ঠেলার পরে আ প্রত্যয় আছে হয়েছে ঠেলা। প্রিয় ছাত্র ছাত্রীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এর পরে আ প্রত্যয় থাকলে, এর পরে আ প্রত্যয় থাকলে মানে এ ধ্বনির পরে যদি আ প্রত্যয় থাকে তাহলে ওই এ ধ্বনির উচ্চারণটা ঠিক থাকবে না, বিকৃত, বিকৃত। প্রিয় ছাত্র ছাত্রীরা একটু হোয়াইট বোর্ডের দিকে তাকাও। বেলা উচ্চারণটা হয়েছে বেলা, ঠেলা উচ্চারণটা হয়েছে ঠেলা। বিকজ কারণটা কি, এখানে বেলার ভিতরে এ ধ্বনি আছে, এ ধ্বনির পরে আ, বেলা আ প্রত্যয় আছে, আ প্রত্যয় আছে। এই আ প্রত্যয়ের কারণে বেলা হয়েছে ঠেলা, আ প্রত্যয়ের কারণে ঠেলা হয়েছে। এবার ক্লিয়ারলি আবার বুঝো প্রিয় ছাত্র ছাত্রীরা, যারা আমার সামনে উপবিষ্ট আছো এবং যারা কণ্ঠে শুনবে তারা ভালো করে বুঝে। এখানে যে সূত্রটা বলেছি, যদি কোনো শব্দ বা পদে এ ধ্বনির পরে, এ ধ্বনির পরে আ প্রত্যয় থাকে, আ প্রত্যয় থাকে, তাহলে ওই আ প্রত্যয়ের কারণে উচ্চারণটা ঠিক থাকবে না, বেলায় বেলা হবে, ঠেলায় ঠেলা হবে। প্রিয় ছাত্র ছাত্রীরা, আর একটা নিয়ম খুবই সহজ, আমরা তোমাদের লেকচার দেব। শব্দের ভিতরে আমরা দেখেছি তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। হয়তোবা তোমরা এই সম্পর্কে ধারণা আছে। আমি কিছু আগেও বলেছি গ্রামার হলো একটার সাথে একটা রিলেটেড। এখানে আমাদের সেই সব গ্রামার আমাদের জানতে হবে। দেশি শব্দ কাকে বলে আমরা জানি। আগে আগে আমার কাছে ক্লিয়ারটা বোঝো, তারপরে এটা বুঝবা। আমাদের দেশে আগে বিদেশিরা আসতো, আর্যরা আসতো, তারা এসে তাদের ব্যবহারিক কথা বলতো, যেটা আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে তাদের কাছ থেকে শুনেছি, এটাই পরবর্তীতে আমাদের দেশি শব্দ হয়েছে। যেমন ঢেকি, যেমন কুলা, যেমন 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 বুড়ি ইত্যাদি। আবার বোঝো, আমাদের দেশে আগে বিদেশিরা ভ্রমণ করতে আসতো, যাদেরকে আমরা আর্য জাতি বলতাম। ওরা আমাদের দেশে এসে তাদের ভাষাগুলো বলতো, আমরা তাদের ভাষা শুনে 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 আমরা বলতে অভ্যস্ত হয়েছি। এই ভাষাটা পরবর্তীতে আমাদের দেশি শব্দ তথা আঞ্চলিক শব্দ হিসাবে পরিচিত হয়েছে। এখন আমার এ কথাটা বলার মানে হলো, আমাদের কতগুলো দেশি শব্দ আছে, ওই দেশি শব্দে যদি এ ধ্বনি থাকে, ওই এ ধ্বনির উচ্চারণটা ঠিক থাকবে না। যেমন আমরা এখানে লিখেছি, দেখো হোয়াইট বোর্ডের ভিতরে দেখো, আমি লিখেছি তেনা, তেনা, যে যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি তেনা, টুকরা, আসলে তেনা বলি, আসলে উচ্চারণ হয় তেনা, তেনা, তেনা। যদিও এটার সাথে এ প্রত্যয় যুক্ত আছে, কিন্তু ওটা আবার অন্য খেলা। তেনা, খেলা, খেলা। আবার বুঝো, তেনাটাও আঞ্চলিক শব্দ, এখানে ধ্বনি আছে, তেনা হয়েছে। খেলাটাও দেশি শব্দ, এখানে ধ্বনি আছে, খেলা হয়েছে। কথাটা আরো ক্লিয়ারলি বুঝো। দেশি শব্দে যদি এ ধ্বনি থাকে, তাহলে এ ধ্বনি থাকলে ওই এ ধ্বনির উচ্চারণটা এ না হইয়া এ হবে, এ না হইয়া এ হবে। প্রিয় ছাত্র ছাত্রীরা,
যারা আমার কাছে সামনে উপবিষ্ট আছো, শুনতে আছো, তারা নামি দামি কলেজের স্টুডেন্ট, তাদের বসতে কষ্ট হবে না আশা করি। কিন্তু যারা আমার কণ্ঠটা শুনবে, ভিডিও দেখবে, তোমরা সুন্দরভাবে যে কোনো রাইটারের বইটা সামনে নেবা, তবে আমি অক্ষরপত্র হায়াত বানো যেটাই বলো না কেন সব গ্রামারই এক, সব গ্রামার এক। অর্থাৎ আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, মেয়ে মেয়ে, শাড়ি পরলো মেয়ে, সেলোয়ার কামিজ পরলো মেয়ে, তারপরে মেক্সি পরলো মেয়ে, তার বেসিক কিন্তু কোনো চেঞ্জ হয় না। এরকম যত গ্রামার আছে, যেখানে যত গ্রামার সবাই বেসিক এক। তাহলে আমরা এখানে জানলাম আমাদের তেনাটা দেশি শব্দ, তেনাটা দেশি শব্দ, এটার ভিতরে এ ধ্বনি আছে, এজন্যে তেনা হয়েছে। খেলাটা দেশি শব্দ, এখানে এ চেঞ্জ হয়ে খেলা হয়েছে। আজকে হয়তোবা যারা স্টুডেন্ট তারা প্রায় বাসায়, যেহেতু আজকে সরকারি ছুটির দিন আর একটু ঠান্ডাটাও পড়েছে, আশা করি আমার ভিডিওটা সুন্দরভাবে দেখলে অথবা শুনলে এই ধ্বনি উচ্চারণটা ভালো করে পড়বে। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব আল্লাহ বাঁচালে অধ্বনির উচ্চারণটা দিব। প্রিয় ছাত্র ছাত্রীরা, যারা আমার লেকচারটা শুনবে, আমার নামটা মনে রাখবে, সিদ্দিকী স্যার। আমার একটা পাতা আছে স্টাডি অফ বাংলা ইউটিউবে, তোমরা ওটা দেখবে। আর আমার নামটা সিদ্দিকী স্যারের নম্বরটা লিখে রাখতে পারো 01926919621। আরো একটু বোঝাবার জন্য রিপিট করছি, 01926919621। এরপরে গ্রামের একটা নম্বর 01789069698। আরো রিপিট করছি 01789069698। যদি তোমরা আমার সাথে কেউ অনলাইনে ক্লাস করতে চাও, আমার অথবা ব্যক্তিগতভাবেও করতে চাও, আমার সাথে যোগাযোগ করতে পারবে। এবং সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। একটা কথা আমি প্রায়ই বলি, এখন তোমার মা বাবার কাছে কেউ জিজ্ঞাসা করলে কিন্তু বলে আপনার মেয়ে বা ছেলে কোথায় পড়ে, কিন্তু আজ থেকে কয়েক বছর পরে কিন্তু জিজ্ঞাসা করলে কি করবে, আপনার ছেলে মেয়ে কি করে। এই কি করে জিনিসটাকে ভালো করার জন্য ভালো রেজাল্ট প্রয়োজন। তোমরা আমার কথাগুলো মনে রাখবে, সবসময় ভালোভাবে চলবে, সর্বক্ষেত্রে বি অ্যাফ্রেড অফ আল্লাহ। আসসালামু আলাইকুম। আবার কণ্ঠে দেখা হবে ইনশাআল্লাহ।